গল্পের শুরুতে আমরা দেখতে পাই সান্তিয়াগোর শহরের একটি কারাগার। সেখানে হাজার হাজার ভয়ঙ্কর অপরাধী বন্দী আছে। এটি সান্তিয়াগোরের সবচেয়ে নিরাপদ কারাগার, কারণ আজ পর্যন্ত এই কারাগার থেকে একজন কয়েদিও পালাতে পারেনি। এর পেছনে একটাই কারণ, এই জেলের দায়িত্বে আছে ওয়ার্ডেন। ও লোকটা অনেক কঠিন এবং খুবই নিষ্ঠুর। সামান্য ভুল করলেই সে কয়েদিদের নির্মমভাবে মারধর করা শুরু করে। তাই এই জেলের কয়েদিরা পালানো তো দূরের কথা, একটা ছোট্ট ভুল করার আগেও 100 বার ভাবে। কিন্তু এই ওয়ার্ডেনের রাজত্ব বেশি দিন টিকবে না, কারণ এই জেলে এসে গেছে এক অনেক চালাক লোক, যার নাম লিওন। লিওন পেশায় একজন আর্কিটেক্ট। সে যে কোনো বিল্ডিং দেখলে সে বলে দিতে পারে সেটা কত বছর আগে তৈরি এবং কিভাবে ডিজাইন করা হয়েছে। জেলে ঢোকার সাথে সাথেই তার মাথায় শুরু হয়ে যায় পালানোর পরিকল্পনা। এখানে আমরা জানতে পারি যে লিওন একা নয়, তার সাথে আরো 4 জন সঙ্গী আছে। তারা সবাই এই জেল থেকে বের হতে চায়। কিছুক্ষণ পর জেলের একজন অফিসার সব কয়েদিকে লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়ম কানুন বলে দেয় এবং খুবই সতর্ক করে দেয়, কেউ নিয়ম ভাঙার চেষ্টা করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। এরপর সবাইকে লাইন করে তাদের নির্দিষ্ট ব্লকে নিয়ে যাওয়া হয়। এখানে লিওন দৌড়ে 50 নম্বর সেল দখল করতে চলে যায়, কারণ সে আগেই বুঝে নিয়েছে যে পালানোর জন্য ওই সেলটাই সবচেয়ে উপযুক্ত। কিন্তু দরজাটা খুলতেই দেখে অন্য একজন কয়েদি আগেই সেখানে জায়গা করে নিয়েছে। মন খারাপ করে লিওন পাশের 51 নম্বর সেলে চলে যায়। তবে তার বাকি 4 সঙ্গী পরিকল্পনা মতো নিজেদের সেল দখল করতে সফল হয়। কিছুক্ষণ পর সব বন্ধুরা মিলে লিওনের সেলে জড়ো হয়। রাফায়েল বলে, তোমার তো 50 নম্বর সেলে যাওয়ার কথা ছিল, এটা তো 51। লিওন জবাব দেয়, তোমাদের সেল তো ছিল নিচের গ্রাউন্ড ফ্লোরে, তাই সহজেই নিজেদেরটা দখল করতে পেরেছো, কিন্তু আমারটা তো ছিল প্রথম তলায়, তাই পারিনি। তখন আরেক সঙ্গী জার্মান জিজ্ঞেস করে, তাহলে এখন কি করব আমরা? রাফায়েল বলে, করার কি আছে, কাল থেকে পালানোর প্ল্যান শুরু করব। কিছুক্ষণ পর একজন কয়েদি গিটার নিয়ে আসে। সেও লিওনের দলের সদস্য। এই জেলে কয়েদিদের নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ করার অনুমতি ছিল, যেমন গিটার বাজানো, রান্না করা বা কাঠের আসবাবপত্র তৈরি করা। এতে তাদের সময়ও ভালো কাটতো। পরের দিন লিওন পালানোর পরিকল্পনায় লেগে পড়ে। সে জেলের প্রতিটা কোনায় খুঁটিয়ে খাটিয়ে দেখতে শুরু করে, কিন্তু চারিদিকে দেখে বুঝতেই পারে দেয়াল টপকে পালানো প্রায় অসম্ভব। তখন সে প্ল্যান বি তৈরি করে। পায়ে হেঁটে কদম গুনে গুনে জেলের দৈর্ঘ্য মেপে ফেলে। মাপ শেষ করে সে সঙ্গীদের কাছে এসে বলে, যেভাবেই হোক আমাদের এখান থেকে বের হতেই হবে। জার্মান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখান থেকে পালানো একেবারেই অসম্ভব। দেখছো না চারিদিকে কত উঁচু দেয়াল, আর সব দিকে কড়া গার্ড, একটু সন্দেহ হলেই গুলি করে দিবে। লিওন বলে, আমি পা দিয়ে মেপে দেখেছি, জেলের বাহিরের রাস্তা থেকে আমরা মাত্র 90 মিটার দূরে আছি, তাই দেয়াল টপকে আমাদের পালাতে হবে না। আমরা মাটির নিচে একটা সুড়ঙ্গ খুঁড়ব, যেটা সরাসরি জেলের বাহিরে পর্যন্ত চলে যাবে। বাহিরে জঙ্গল আছে, একবার বের হতে পারলে গার্ডরা আমাদের খুঁজেই পাবে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা সামনে চলে আসে। সুড়ঙ্গ খোঁড়ার সময় যে মাটিটা বের হবে সেটা আবার কোথায় রাখবে? এই প্রশ্নটা 3 জনের মাথায় ঘুরতে থাকে। ঠিক এই সময় তাদের উপর নজর রাখছিল এক কয়েদি, নাম বিগট। সে একটা বেইমান লোক, যে জেলের ওয়ার্ডেনের গুপ্তচর হিসেবে কাজ করে। কোনো কয়েদি পালানোর চেষ্টা করলে বা নিয়ম ভাঙলে সে চুপি চুপি গিয়ে গার্ডদের জানিয়ে দেয়। বিগট কয়েকদিন ধরে লিওন ও তাদের দলের উপরে নজর রাখছিল। তাদের একসাথে ফিসফিস করতে দেখে তার সন্দেহ হয়। সে সরাসরি রাফায়েলের কাছে গিয়ে বলে, আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের 3 জনকেই দেখছি, বুঝতে পারছি তোমরা পালানোর প্ল্যান করছো, আমিও যেতে চাই তোমাদের সাথে। রাফায়েল তার চেহারা দেখে কিছু একটা সন্দেহ করে। সে বলে, না না, তেমন কিছু না, আমরা তো শুধু গল্প করছিলাম। পরের দিন লিওন, জার্মান আর রাফায়েল নিচের সেলে চলে আসে। রাফায়েল একটা দেয়াল দেখিয়ে বলে, এই দেয়ালটাই আমাদের খুঁড়তে হবে। কিন্তু সমস্যা হলো, খোঁড়া শুরু করলে সুড়ঙ্গ খোলা রাখা যাবে না, কারণ প্রতিদিন সন্ধ্যায় গার্ডরা প্রতিটা সেল চেক করতে চলে আসে। লিওন বলে, আমরা দেয়ালের একটা অংশ কেটে সেটার আকারে হুবহু একটা নকল ব্লক বানাবো। সন্ধ্যায় গার্ড আসার আগে সুড়ঙ্গের মতো সে ব্লকটা লাগিয়ে দেবো, আর গার্ডরা বুঝতেই পারবে না। কিন্তু মাটি রাখার জায়গাটা তো এখনো সমাধানই হলো না। তখন লিওন তার গিটার বাদক বন্ধুকে সেলে ডাকে। সে গিটারের ভেতর থেকে একটা বড় স্ক্রুড্রাইভার বের করে লিওনকে দেয়। লিওন সেটা দিয়ে উপরের ছাদে 4 দিকে ছিদ্র করতে শুরু করে। কাজে প্রচুর শব্দ হচ্ছিল, তাই গিটার বাদক বন্ধু জোরে গান গাইয়ে এবং গিটার বাজাতে শুরু করে, যাতে বাহিরের কেউই কিছু শুনতে না পায়। কিছুক্ষণের মধ্যে ছাদে ছিদ্র করা হয়ে যায়। লিওন মাথা বের করে দেখে ছাদের উপরে একটা বিশাল ফাঁকা জায়গা, সেখানে 80 টনেরও বেশি মাটি রাখা সম্ভব। লিওন খুশিতে মেতে ওঠে, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর গার্ডরা আসার আগে ছিদ্রটাও বন্ধ করতে হবে। রাফায়েল ভয় পেয়ে যায়। সে বলে, তাড়াতাড়ি ছিদ্রটা বন্ধ করো। লিওন বলে, আগে কয়েকটা ডিম নিয়ে আসো। রাফায়েল রাগ করে বলে, এই মুহূর্তে মজা করছো? লিওন বলে, ডিম নিয়ে এসো তো, তারপর দেখো না আমার জাদু। রাফায়েল ডিম আনতে যায়। এর মধ্যে লিওন আর জার্মান মিলে ছাদের ভাঙা টুকরোগুলো গুঁড়ো করে মাটির মতো বানিয়ে ফেলে। রাফায়েল ডিম নিয়ে ফিরলে লিওন সেই মাটির গুঁড়ো একটা বালতিতে নেয়, তাতে চুনা আর ডিম মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে। ঠিক তখনই বাহিরে গিটার বাদক বন্ধু অন্য একটা সুর বাজাতে শুরু করে। এটা ছিল বিপদের সংকেত, মানে গার্ডরা আসছে। সবাই খুব দ্রুত কাজ শুরু করে। সেই মিশ্রণ দিয়ে একটা ব্লক বানিয়ে ছাদের ছিদ্রে লাগিয়ে দেয়, আর নিচে একটা পোস্টার দিয়ে ঢেকে দেয়। গার্ডরা এসে সেল চেক করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। একজন গার্ড ছাদের পোস্টারটা খুলতেই যাচ্ছিল, কিন্তু বাহির থেকে এক অফিসার ডাক দেওয়ায় সে চলে যায়। সবার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ে। জেলে আসার 34 দিনে লিওন আর জার্মান ছাদে উঠে কাঠের একটা ফাঁকা বক্স বানায় এবং তাতে সাদা সিমেন্ট ভরে রাখে।
কয়েকদিনের মধ্যে সেই ব্লকও প্রস্তুত হয়ে যায়। এবার শুরু হয় সুড়ঙ্গ করার কাজ। তারা দেয়ালের নিচের অংশ সেই বানানো ব্লকের আকার অনুযায়ী কাটতে শুরু করে, কিন্তু শব্দ হওয়ায় কিছু ঘাটরা সন্দেহ করে। তারা সেদিকে আসতে শুরু করে। গিটার বাদক বন্ধু আগে ভাগেই সতর্ক করে দেয়, সমস্যা হলো দেয়াল যতটুকু কাটা হয়েছে সেটা বানানো ব্লকের চেয়েও অনেক ছোট, ব্লকটা সেখানেও ঢুকবেই না। কোনো উপায় না পেয়ে তারা দ্রুত ভাঙা টুকরোগুলো একসাথে করে সুড়ঙ্গের মুখে রেখে সবকিছুই আগের মতো রেখে দেয়। যে যার কাজে লেগে যায়। গার্ডরা এসে চেক করে কিছুই পায় না। গার্ডরা আবার চলে যায়। গার্ড চলে যেতে রেডিও জোরে চালিয়ে দিয়ে আবার কাজে লেগে পড়ে সবাই। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর অবশেষে ব্লকের আকারে পারফেক্ট ভাবে দেয়ালের টুকরো কেটে সেখানে সিমেন্টের ব্লক বসিয়ে দেওয়া হয়। খোঁড়া মাটি বেগে পড়ে ছাদের উপরে ফাঁকা জায়গায় জমানো শুরু করা হয়। এভাবে শুরু হয় তাদের প্রতিদিনের রুটিন। কিন্তু উস্কার নামের একজন কয়েদি তাদের উপরে নজর রাখছিল। সে লক্ষ্য করে প্রতিদিন একই প্যাটার্নে এরা নিচের সেল থেকে উপরে যাচ্ছে, হাতে বালতি বা ব্যাগ নিয়ে। কিন্তু সে কাউকে কিছু বলে না, চুপচাপ তাদের উপরে নজর রাখতে থাকে। ৭০তম দিনে লিওন সুড়ঙ্গ মেপে দেখে ৭০ দিনে মাত্র ৫ মিটার মাটি খোঁড়া হয়েছে। সে আরো হতাশ হয়ে বলল, এই গতিতে কাজ করলে সুড়ঙ্গ শেষ করতে আমাদের ৫ বছর লেগে যাবে। আমাদের আরো লোক দরকার। এর মধ্যে একদিন জার্মান মাটি ভর্তি ব্যাগ নিয়ে উপরেই যাচ্ছিল। একজন গার্ড তাকে থামিয়ে জিজ্ঞেস করে, ব্যাগে কি? জার্মান ভয় পেয়ে যায়। সে বলে, ব্যাগে আমার ব্যক্তিগত জিনিসপত্র। গার্ডের একটু সন্দেহ হয়। সে বলে, ব্যাগটা খোলো। জার্মান অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু সে চালাকি করে ব্যাগের নিচে মাটি লুকিয়ে উপরে জিনিসপত্র দিয়ে রেখেছিল। গার্ড তবুও তার সাথে চেকিং রুমে যেতে বলে। তখন জার্মান কৌশলে নিচে বসে থাকা লিওনের সাথে ব্যাগ বদলে ফেলে এবং গার্ডের পিছনে চেকিং রুমে চলে যায়। চেক করে কিছু না পেয়ে গার্ড তাকে ছেড়ে দেয়। ৮৬তম দিনে লিওন আরো দ্রুত কাজ করার জন্য উপরের ফ্লোরে কয়েকজন কয়েদিকে তাদের দলে নেয়। তাদের মধ্যে কেউ কেউ ছিল যাদের ফাঁসির সাজা পর্যন্ত হয়েছিল। তারা তো এমনই একটা সুযোগ খুঁজছিল। লিওন সবাইকে পরিকল্পনার কথা বলে দেয়। প্রতিদিন ১ ঘন্টার শিফটে কাজ হবে। ২ জন মাটি খুঁড়বে, ২ জন মাটি সরাবে, আর ২ জন গার্ডের উপর নজর রাখবে। বাকিরা সবকিছু স্বাভাবিকভাবে করবে, যাতে কেউ সন্দেহ না করে। সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর সাথে সাথে গোসল করতে হবে এবং কাপড় ধুয়ে দিতে হবে, যাতে মাটির দাগ লেগে না থাকে। এছাড়া উপরের ও নিচের সেলের ছিদ্র করে, যাতে করে সিঁড়ি ব্যবহার না করে সরাসরি মাটি পাঠানোর ব্যবস্থা করা হয়। এতে ধরা পড়ার ঝুঁকিও কমে, কাজের গতি দ্রুত বাড়ে। প্রতিদিন ১০০ কেজি মাটি বের হতে শুরু করে। একদিন ফুটবল খেলার সময় ওসাকার রাফায়েলের কাছে আসে এবং বলে, আমি জানি তোমরা সুড়ঙ্গ খুঁড়ছো, আমিও তোমাদের সাথে যোগ দিতে চাই। রাফায়েল তাকে লিওনের কাছে নিয়ে যায়। লিওন তাকে তাদের দলে নিয়ে নেয়। লিওন তার ২ বিশ্বস্ত বন্ধু জার্মান ও রাফায়েলকে বলে, আমরা এখন মোট ৪০ জন। বাহিরে বের হওয়ার পর পুলিশ দেখলে আমাদের ধরে ফেলবে। তাই বাহিরের একজন বিশ্বস্ত মানুষ আমাদের দরকার, যে আমাদের জন্য একটা বাস তৈরি রাখবে। কিছুক্ষণ ভেবে লিওন বলে, রাফায়েল, তোমার স্ত্রী পলিনা, সে আমাদের সাহায্য করতে পারে, তাকে বলো সে পারবে। ১৮২তম দিনে কয়েদিদের সাথে পরিবারের দেখা করার সুযোগ চলে আসে। রাফায়েলের স্ত্রী পলিনাও আসে দেখা করতে। রাফায়েল তাকে সব পরিকল্পনার কথা খুলে বলে এবং বলে, তোমাকে বাহির থেকে কিছু লোক জোগাড় করে আমাদের জন্য একটা বাসের ব্যবস্থা করে দিতে হবে। এতে পলিনাও রাজি হয়ে যায়। ২০৫তম দিনে সুড়ঙ্গ অনেকটাই লম্বা হয়ে গেছে, কিন্তু একদিন গিটার বাদক বন্ধু সুড়ঙ্গের ভেতরেই কাজ করছিল। এমন সময় দুপুরবেলা হঠাৎ গার্ডরা সেল চেক করতে চলে আসে। বাহিরে থাকা রাফায়েল ও লিওন ঘাবড়ে যায়, কারণ এতদিন তো রাতে চেকিং হতো, আজ হঠাৎ দুপুরে, মানে তারা নিশ্চয়ই সন্দেহ করছে। লিওন দৌড়ে ভেতরে গিয়ে সবাইকেই সতর্ক করে দেয়। সবাই কাজ বন্ধ করে স্বাভাবিক ভাব ধরে বসে থাকে। গিটার বাদক বন্ধু সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে কাজ করছিল। তার বের হতে একটু দেরি হচ্ছিল। তখন রাফায়েল চালাকি করে সব কয়েদিকে একসাথে নিয়ে গার্ডদের সামনে দাঁড়িয়ে যায় এবং তাদের আর সামনে যেতে দেয় না। গার্ডরা রেগে গিয়ে কয়েদিদের উপর হামলা চালিয়ে দেয়। কয়েদিরাও পাল্টা লড়াই করে, যাতে ভিতরে আটকা পড়া বন্ধুটা বের হওয়ার একটু সময় পায়। এক সময় গিটার বাদক বন্ধু সুড়ঙ্গ থেকে বের হয়ে দ্রুত চলে আসে। দ্রুত সিমেন্টের ব্লকটাও লাগিয়ে দেয়। তারা সেল থেকে বের হয়ে দেখে বাহিরে কেউই নেই। আসলে গার্ডদের উপর হামলার অপরাধে সব কয়েদিদের কাপড় খুলে তাদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং একদিনের জন্য খাবারও বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে বাহিরে পলিন একটা চার্চে গিয়ে লিওনের বাবার সাথে দেখা করে। লিওনের বাবা একটি চার্চের ফাদার। সেখানে লিওনের এক পুরনো বন্ধুও চলে আসে। পলিনা সবাইকে পুরো পরিকল্পনার কথা খুলে বলে এবং বলে তাদের বাঁচাতে হলে একটা বাসের ব্যবস্থা করতেই হবে। লিওনের বন্ধু রাজি হয়ে যায়। সে বলে, আমি বাসের ব্যবস্থা করব। জেলের ভেতরে একদিন রাফায়েলের উকিল তার সঙ্গে দেখা করতে আসে। তখন ওয়ার্ডেন রাফায়েলকে সিগারেট অফার করে। রাফায়েল নেয় না, কিন্তু সে ওয়ার্ডেনের সিগারেটের প্যাকেটের ব্র্যান্ডটা মনে রেখে দেয়। জেলে ১ বছরেরও বেশি সময় পার হয়ে যায়। একদিন সুড়ঙ্গে কাজ করার সময় একজন কয়েদি অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে। রাফায়েল তার পিছনে থাকায় তাকে কোনো রকমে টেনে বের করে আনে। সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা বলে সুড়ঙ্গে বাতাস পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। জেলে একজন কয়েদি আছে যার কাছে একটা মোটর ছিল। রাফায়েল তাকে বলে, মোটর দিলে তোমাকেও আমাদের দলে নিব। সে রাজি হয়। সে মোটরে পাখা লাগিয়ে প্লাস্টিক পাইপের মাধ্যমে সুড়ঙ্গের শেষ প্রান্তে অক্সিজেন পাঠানো শুরু করে। কাজ আবার স্বাভাবিক গতিতে চলতে থাকে, কিন্তু একদিকে জেলের ওয়ার্ডেনও সন্দেহ করতে শুরু করে। সে তার গুপ্তচর বিগটকে ডেকে একটা সিগারেটের প্যাকেট দেয় এবং বলে, আমার মনে হচ্ছে কয়েদিরা কিছু একটা প্ল্যান করছে, তোমার উচিত তাদের উপর আর বেশি করে নজর রাখা, কিছু একটা মনে হচ্ছে। বিগটও রাজি হয়। তখন পর্যন্ত সে জানতো না যে ভেতরে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। ৫১৪তম দিনে অবশেষে সুড়ঙ্গ জেলের বাহির পর্যন্ত পৌঁছে যায়। রাফায়েল নিচ থেকে একটুখানি ছিদ্র করে
লাল রঙের তরল উপরে ঢেলে দেয়, যাতে বাহির থেকে পলিনা ও লিওনের বন্ধু বুঝতে পারে সুড়ঙ্গ আসলে কোথায় শেষ হয়েছে। এদিকে ভিকট রাফায়েলের কাছে আসে এবং বলে, তোমরা যদি পালানোর পরিকল্পনা করে থাকো প্লিজ আমাকে নাও, আমার স্ত্রী ও মেয়ে বাহিরে অপেক্ষা করছে। আর রাফায়েলেরও মন গলতে শুরু করে, কিন্তু তখনই সে ভিকটের হাতে দেখে সেই একই ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট যেটা কিছুদিন আগে ওয়ার্ডেনের হাতে দেখেছিল। রাফায়েল তৎক্ষণাৎ বুঝে যায় ভিকট ওয়ার্ডেনের হয়ে কাজ করছে। সে কিছুই বলে না। বাহিরে লিওনের বন্ধু কুকুরের নিয়ে দৌড়ানোর ভান করে জেলের কাছে চলে আসে এবং মাটিতে লাল রঙের তরলটি দেখতে পায়। পরের দিন লিওনের বাবা জেলে এসে ছেলেকে বলে, তোমরা জেলের সীমানা পেরিয়ে গেছো ঠিকই, কিন্তু এখনো সঠিক জায়গায় পৌঁছাওনি, আরো 40 ফুট ঘুরতে হবে। তারা আবার কাজে নেমে পড়ে। সুড়ঙ্গ শেষ হওয়ার কাছাকাছি সময়ে হঠাৎ একদিন বিশাল ভূমিকম্প হয়। জেলের দেওয়াল কাঁপতে শুরু করে। সেই সময় সুড়ঙ্গ একজন কয়েদি কাজ করছিল। গার্ডরা সব কয়েদিকে বাহিরে নিয়ে যেতে শুরু করে। লিওন ছুটে গিয়ে আটকা পড়া সঙ্গীকে বের করে আনে। পরে লিওন নিজে আবার ভেতরে গিয়ে দেখে সুড়ঙ্গ পুরোপুরি ঠিক আছে কিনা। সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার আগে লিওন হুইল চেয়ারে বসে এক কয়েদির কাছে যায় এবং বলে, আমরা শীঘ্রই পালাবো, তুমিও চলো আমাদের সাথে। সে কয়েদি বলে, তোমরা যাও, আমার চিন্তা করো না, আমি পারবো না। অবশেষে আসে সেই রাতে সব কয়েদি টিভিতে রোমান্টিক একটা সিনেমা দেখছিল। আর একে একে পরিকল্পনা থাকা কয়েদিরা উঠে চলে যেতে শুরু করে সেখান থেকে। কেউই সন্দেহ করে না, কারণ সবাই সেই সিনেমায় মগ্ন ছিল। সবাই সুড়ঙ্গের সেলে জড়ো হয় যেমনটা প্ল্যান হয়েছিল। একে একে সুড়ঙ্গে সবাই নামতে শুরু করে। ঠিক তখন টিভি দেখতে দেখতে ভিকট পিছনে যায়। সে দেখে অনেক কয়েদি কখন যে উঠে চলে গেছে। সে সন্দেহ করে রাফায়েলের ছেলের দিকে যেতেই শুরু করে, কিন্তু মাঝপথে হুইল চেয়ারে সেই কয়েদি তাকে আটকানোর চেষ্টা করে। ভিকট তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রাফায়েলের ছেলে ঢুকে পড়ে। সে দেখতে পায় সুড়ঙ্গ, সেখানে ওয়াসাকার দাঁড়িয়ে। সেই ছিল শেষ যাত্রী। ভিকট পুলিশকে ডাকতে যায়। উসাকার তাকে আটকায়। দুজনের মধ্যেই মারামারি বেঁধে যায়। ভিকট স্ক্রুড্রাইভার দিয়ে উসাকার বাহুতে আঘাত করে। উসাকার মারাত্মক আহত হয়, কিন্তু আহত অবস্থায় উসাকার ভিকটকে ছাড়ে না, মেরে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর উসাকার সুড়ঙ্গে নামার অনেক চেষ্টা করে, কিন্তু তার হাতে মারাত্মক ব্যথা পাওয়ার কারণে সে যেতে পারে না। সুড়ঙ্গের শেষ প্রান্তে তারা পৌঁছানোর পর লিওনের বন্ধু উপর থেকে মাটি সরিয়ে সুড়ঙ্গের মুখটা খুলে দেয়। একে একে সবাইকে হাত ধরে বের করে আনে। বাহিরে বের হয়ে সবাই খুব দ্রুত কাপড় বদলে নেয়। এক সামনের ব্রিজে একটা বাস আসতে দেখা যায়। সবাই দৌড়ে বাসে ওঠে, কিন্তু উসাকার সে তো এখনো আসেনি। জার্মান বলে, হয়তো উসাকার কোনো বিপদ পড়েছে মনে হচ্ছে, আমি যাচ্ছি। সে ফিরে যায়, কিন্তু উসাকারকে খুঁজেই পায় না। এদিকে জেলে সিনেমাও শেষ হয়ে যায়। কয়েদিরা ছেলে ফিরে এসেছে। হুইল চেয়ারে সে কয়েদি সবাইকে ডেকে ডেকে বলে, রাফায়েলের ছেলে একটা সুড়ঙ্গ আছে, তোমরা দ্রুত যেতে পারো। সবাই সেদিকে ছুটতেই শুরু করে। গার্ডদেরও অনেক সন্দেহ হয়। পুরো জেলে সাইরেন বেজে ওঠে। বাসে কয়েদিরা সাইরেন শুনতে পায়। সবাই বুঝতে পারে আর দেরি করা যাবে না। জার্মান ফিরে এসে বলে, উস্কারকে তো কোথায় খুঁজে পেলাম না। বাসও ছেড়ে দেয়। জেলে উসাকার খুব আহত অবস্থায় পড়ে থাকে। সে পালাতে পারে না। ওয়ার্ডেন খবর পেয়ে রাগে ফেটে পড়ে। বাসে পলিনা সবাইকে একটা পার্স দেয়। তাতে কিছু টাকা এবং ভুয়া পরিচয়পত্র ছিল। সবাই আলাদা আলাদা পথে ছড়িয়ে পড়ে। এভাবে মাসের পর মাস দিনরাত পরিশ্রম করে 50 জন কয়েদি একসাথে এই ভয়ঙ্কর জেল থেকে মুক্ত হয়ে যায়। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় জেল ব্রেকের ঘটনা। শুধু উসাকারই এই জেল থেকে পালাতে পারেনি। এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবিটি। মুভিটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।